প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে ক্লাসটি তোমাদের সাথে নিব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমি প্রথম অধ্যায় হতে হিসাবের বইসমূহ বিষয়ে তোমাদেরকে আজকে একটি সমস্যার সমাধান করে দিব। তো আমি আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি উপভোগ করবে এবং আমি যা বোঝাতে চাচ্ছি তা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আজকে যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, রাহাত এন্টারপ্রাইজ 2016 সালের 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা এবং 40,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। এখানে প্রথম প্রারম্ভিক তথ্যের সাথে আরও 1টি 2টি 3টি 4টি 5টি লেনদেনের তথ্য দেওয়া আছে। সেগুলো হলো জানুয়ারি 1 তারিখে, 10 তারিখে, 12 তারিখে, 25 তারিখে এবং জানুয়ারি 31 তারিখে। তো আমাদেরকে যা করতে হবে সেটা হলো করণীয় ক, রাহাত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। খতে বলছে উপর্যুক্ত ঘটনাগুলো হতে 1, 5, 12 এবং 31 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। এবং গতে বলেছে উপর্যুক্ত লেনদেনগুলো থেকে নগদান হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব ও ভাড়া হিসাবের খতিয়ান তৈরি করো। অর্থাৎ এখানে যে তিনটি প্রশ্ন দেওয়া আছে, এই 3টি প্রশ্নের মধ্যে ক এবং খ এই ধরনের সমস্যা আমরা আগের ক্লাসগুলোতে সমাধান করেছি। অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় এবং জাবেদা লিখন সেটা আমরা আগেও করেছি। আজকে যেটা তোমাদেরকে নতুন করে করতে হবে সেটা হলো খতিয়ান তৈরি। আমার ধারণা তোমরা অধিকাংশ শিক্ষার্থী এসএসসি লেভেলে খতিয়ান তৈরি করেছ, কিন্তু যারা এসএসসি পর্যায়ে ব্যবসা শিক্ষা গ্রুপে ছিলে না তাদের জন্য এই খতিয়ান তৈরির বিষয়টি আজকে নতুন মনে হবে। তবে আমি আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে এই বিষয়টি তোমাদের কাছে কঠিন লাগবে না। যাই হোক, আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। কতে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের কথা বলা হয়েছে, তো আমরা ক এর সমাধান করি। প্রারম্ভিক মূলধন নির্ণয় আমরা একটি টেবুলার ফর্ম তৈরি করি যেখানে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং টাকা পরিমাণের জন্য আলাদা আলাদা 4টি কলাম থাকবে। তো আমরা দেখি, প্রারম্ভিক মানে হচ্ছে তিনি যে মাসে ব্যবসা শুরু করেছেন সেই মাসের 1 তারিখে উনি কি নিয়ে ব্যবসা শুরু করেছেন তার পরিমাণটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন।
তো উনি 2016 সালের 1 তারিখে জানুয়ারি মাসের নগদ 1 লক্ষ টাকা এবং 40,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন। তাহলে এই দুটি হিসাবের যোগফলই হবে রাহাত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের সমান। তাহলে আমরা দেখি নগদ 1 লক্ষ টাকা এবং পণ্যদ্রব্য 40,000 টাকা। তাহলে রাহাত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন হলো মোট 1,40,000 টাকা। এখন আমরা করণীয় খতে দেখি 4টি তারিখের লেনদেন সমূহের জাবেদা দাখিলা তারা আমাদের কাছে চেয়েছে। তো 4টির প্রথমটি হচ্ছে 1 তারিখে। তো 1 তারিখ কি ছিল? নগদ 1 লক্ষ টাকা এবং পণ্যদ্রব্য 40,000 টাকা। তো তোমরা হয়তো অনেকেই জানো কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন, ওই পণ্যদ্রব্যটাকে আমরা জাবেদাভুক্ত করার সময় ক্রয় হিসেবে জাবেদাভুক্ত করি। তাহলে জানুয়ারি 1 তারিখে আমরা যে জাবেদা দিব, সেখানে আমার ডেবিট দিকে হিসাব হবে দুটি, একটা হচ্ছে নগদ 1 লক্ষ টাকা, আর একটা হচ্ছে পণ্যদ্রব্যের জন্য আমরা লিখব ক্রয় হিসাব 40,000 টাকা। আর এই দুইটা যোগফলের জন্য আমরা লিখব একসাথে ক্রেডিট হিসেবে মূলধন 1,40,000 টাকা। দেখো জানুয়ারি 1 তারিখে নগদের হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, ক্রয় হিসাব 40,000 টাকা এবং মূলধন হিসাব হচ্ছে দুইটার যোগফল মোট ক্রেডিট 1,40,000 টাকা। তো আমি আশা করছি তোমরা এই বিষয়টি মনে রাখতে পারবে। এটা একটা ব্যতিক্রমী বিষয় যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে আমরা এখানে পণ্যদ্রব্য না লিখে জাবেদার সময় ক্রয় হিসাব লিখি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আসো 5 তারিখে। 5 তারিখে কি ছিল? 10,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। এই ঘটনা বা লেনদেনের ফলে কারবারের কোন ধরনের পরিবর্তন হবে? এই 5 তারিখের লেনদেনের ফলে কারবারের নামে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, আর ব্যাংকের ব্যালেন্স হচ্ছে কারবারের একটা সম্পদ। তাহলে এখানে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট। অন্যদিকে আমি নগদ টাকা ব্যাংকে রাখার ফলে আমার হাতে নগদ কমে যাবে 10,000 টাকা। আর হাতে নগদও কারবারের একটি সম্পদ, এবং আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট হয়। তাহলে 5 তারিখের লেনদেনের ফলে ব্যাংক বাবদ একটা সম্পদ বৃদ্ধি পাবে, নগদান বাবদ আর একটা সম্পদ হ্রাস পাবে। তাহলে যেটা বৃদ্ধি পাবে সেটা হবে ডেবিট, অর্থাৎ ব্যাংক হিসাব হবে ডেবিট 10,000 টাকা, আর যা কমবে সেটা হবে ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব হবে ক্রেডিট 10,000 টাকা। এখন আসো 12 তারিখের লেনদেনে। ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। তো ধারে পণ্য ক্রয় হলে এই লেনদেনের ফলে আমাদের একদিকে দায় বৃদ্ধি পাবে, অন্যদিকে ক্রয় বাবদ কারবারের খরচ বৃদ্ধি পাবে।
তো আমরা আগে বলেছি যদি খরচ বৃদ্ধি পায় তাহলে ওই খরচ হিসাবটা হবে ডেবিট, আর যদি দায় বৃদ্ধি পায় তার দায় হিসাব হয় ক্রেডিট। তো 12 তারিখের লেনদেনের ফলে আমার ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পাওনাদার বাবদ বা প্রদেয় হিসাব বাবদ আমার দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব হবে ক্রেডিট। দেখি, এই যে ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা এবং প্রদেয় হিসাব হবে ক্রেডিট 15,000 টাকা। তারপর 31 তারিখ ভাড়া প্রদান করা হলো 8,500 টাকা। তো এখানে ভাড়া হচ্ছে একটি খরচ, তাহলে এখানে খরচ বৃদ্ধি পেয়েছে ভাড়া বাবদ, তাহলে ভাড়াটা হবে ডেবিট, অন্যদিকে নগদ টাকা চলে গেছে ও নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে 12 তারিখের লেনদেনে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। তাহলে আমার খ নাম্বার করণীয় শেষ হয়ে গেল এর মাধ্যমে। এখন আমরা গ নাম্বার করণীয়টা করব। এখানে কি চেয়েছে? উপযুক্ত লেনদেনগুলো থেকে নগদান হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব এবং ভাড়া হিসাব, অর্থাৎ মোট 4টি হিসাবের খতিয়ান তৈরি করতে বলেছে। তো আমরা প্রথমে খতিয়ান সম্পর্কে একটু বলে নেই। খতিয়ানের ঘর বা খতিয়ান দুইভাবে করা যায়, একটা হচ্ছে টি চকের সাহায্যে, আর একটাকে বলা হয় চলমান জের পদ্ধতি। অর্থাৎ একটা হচ্ছে টি চক পদ্ধতি, একটা হচ্ছে চলমান জের পদ্ধতি। তো টি চক পদ্ধতির ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা বিশেষ করে যদি কোথাও উল্লেখ না করে তাহলে আমরা টি চক এখন আর ব্যবহার করি না। তো এখানে যেহেতু বলে নাই কোন পদ্ধতিতে করব, আমরা সেজন্য চলমান জের পদ্ধতিটাই ব্যবহার করব। তো আমরা দেখি খতিয়ানের ঘরে কয়টা কলাম থাকে। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে রাহাত এন্টারপ্রাইজ, তারপর খতিয়ান, পাশে আমরা কোন পদ্ধতিতে করছি, টি চক পদ্ধতি নাকি চলমান জের পদ্ধতি, এটা আমরা ব্র্যাকেটে লিখে দিব। তো আমরা এখানে চলমান জের পদ্ধতিতে করতেছি, তাই লিখলাম চলমান জের ছক। আমাদেরকে 4টা হিসাব করতে বলছে। প্রথমে নগদান হিসাব, তো আমরা 1 নম্বরে নগদান হিসাব করব, এবং এখানে ঘরটা হচ্ছে সুনির্ধারিত, সবসময় একই রকম হবে, সুতরাং এই ঘরের ফরম্যাটটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। অবশ্য কয়েকবার লিখলেই মুখস্থ হয়ে যাবে। কী কী থাকে দেখো ঘরে? একটা কলাম থাকে তারিখের জন্য, একটা থাকে বিবরণের জন্য, একটা জাবেদা পৃষ্ঠার জন্য, একটা ডেবিটের কলাম, একটা ক্রেডিটের কলাম, পাশে আর একটা দিবা তোমরা জেরের কলাম। জেরের কলামটা 2 ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ডেবিট জের আর একটা হচ্ছে ক্রেডিট জের। তো সবগুলা খতিয়ানের ক্ষেত্রে দেখো একই ধরনের ঘর ব্যবহার করা হয়েছে। তোমরা একবার ঘর তৈরি করাটা শিখে ফেললে সবসময় সেটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, এখন আসো আমরা নগদান হিসাবটা করি। তো খতিয়ান করতে হলে আমাদেরকে জাবেদার সাহায্য নিতে হবে। আমরা যেই খতিয়ান করব, অর্থাৎ যে হিসাবের বিপরীতে আমরা খতিয়ান করব, সেই হিসাবটা জাবেদাতে যতবার থাকবে ততবারই এটা খতিয়ানে আসবে। তো আমরা যেহেতু এখন নগদান হিসাব করতেছি, আমরা দেখব জাবেদাতে নগদান হিসাবটা কয়বার ছিল। আমরা দেখি, এই যে জাবেদা,
এই যে 1 তারিখে একবার, 5 তারিখে একবার, তারপর 31 তারিখে একবার। এর বাইরে আমরা দেখি আমাদের এখানে কি কি আমরা এখানে মোট 1 তারিখের জাবেদা করছি, 5 তারিখে করছি, 12 আর 31 করেছি, 10 এবং 25 কিন্তু করি নাই আমরা জাবেদা। যেহেতু খতিয়ান করতে হবে আমাদের, সুতরাং খতিয়ান করার পূর্বে এই 12 তারিখ 10 তারিখ এবং 25 তারিখের লেনদেনগুলো আমরা জাবেদা করব। সেটা আমরা আলাদা রাফ কাগজে করতে পারি, করে ওই রাফ কাগজ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো খতিয়ান বইতে এনে বসাতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 1 তারিখ থেকে শুরু করি। 1 তারিখে ছিল নগদান হিসাব ডেবিট। তাহলে আমরা এখান থেকে নগদান হিসাব করতেছি। আমরা যখন নগদান করব, অর্থাৎ আমরা যখন যে হিসাবটা করব, এটার খতিয়ান করার সময় বিবরণের ঘরে তার বিপরীত নামটা লিখব। এখানে দেখো নগদান ছিল ডেবিট, তার বিপরীতে ক্রেডিট কি ছিল? মূলধন হিসাব। তাহলে এখানে বিবরণের ঘরে আমরা লিখব মূলধন হিসাব। আমি আবারও বলছি, আমরা যে হিসাবটা করব এখানে আমরা করতেছি নগদান হিসাব। তো জাবেদাতে এই নগদান হিসাবের বিপরীতে যে হিসাবটা ছিল সেটাকে আমরা বিবরণের ঘরে লিখব। তো আমি লিখলাম, এখান থেকে মূলধন হিসাব নিয়ে এখানে লিখলাম মূলধন হিসাব। এখন আসো আমরা দেখি এই নগদান হিসাবটা ডেবিট ছিল নাকি ক্রেডিট ছিল। দেখো এখানে একটা ডেবিট ছিল। তাহলে আমরা ডেবিট কত টাকা ছিল? 10,000 টাকা ছিল, 1 লক্ষ টাকা ছিল। তাহলে আমরা ওই খতিয়ানে দেখো 2টা ঘর আছে, ডেবিটের ঘর আর ক্রেডিটের ঘর, ডেবিটের ঘর এবং ক্রেডিটের ঘর। তো যেহেতু জাবেদাতে ডেবিটের ঘরে ছিল 1 লক্ষ টাকা মূলধন নগদানের বিপরীতে, সুতরাং আমরা এখানে ডেবিটের ঘরে লিখবো 1 লক্ষ টাকা। তাহলে এই 1 তারিখ শেষে আমার ব্যালেন্স হবে ডেবিটের ঘরে 1,000 টাকা। তারপরে আমরা আসি 5 তারিখে। 5 তারিখে আবার নগদান আসছে। দেখো তবে এখানে কি, এখানে আসছে ক্রেডিট হিসেবে। আর নগদানের বিপরীতে কি আছে? ব্যাংক হিসাব, ডেবিট। তাহলে আমরা বিবরণে করে লিখবো ব্যাংক হিসাব। আর নগদানটা কি হয়েছে? ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। তাহলে আমরা ক্রেডিটের করে লিখবো 10,000 টাকা। দেখো এখানে ডেবিটের করে কিছু লিখি নাই, ক্রেডিটের করে লিখছি 10,000 টাকা। এখন আমরা আমরা জেরটা কিভাবে করব? আমরা যে তারিখে জের করব দেখবো আগের তারিখে আমাদের কোন ব্যালেন্স ছিল। 5 তারিখে জের করতেছি, তার আগে 1 তারিখে আমাদের ব্যালেন্স ছিল ডেবিট জের 1 লক্ষ টাকা, আর 5 তারিখে হচ্ছে ক্রেডিট। অর্থাৎ দুইটা দুই রকম, একটা ডেবিট একটা ক্রেডিট। যখন দুইটা দুই রকম হবে তখন আমরা একটা থেকে একটা বিয়োগ করব, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। বড় হচ্ছে 1 লক্ষ, ছোটো হচ্ছে 10,000, তো বাদ দিলে থাকবে 90,000। এখন সেই বিয়োগ ফলটাকে আমরা বসাবো যেটা বড় ছিল অ্যামাউন্ট সেই ঘরে। তো ডেবিটে করেছিল 1 লক্ষ, ক্রেডিটে করেছিল 10,000। তো বড় কোনটা, ডেবিট গড় না ক্রেডিট গড়? বড় হচ্ছে ডেবিট গড়। তো ব্যালেন্সটা বসাবো ডেবিট করে। কত টাকা ব্যালেন্স? দুইটার পার্থক্যটা হচ্ছে ব্যালেন্স, দুইটার পার্থক্য হচ্ছে 90,000 টাকা। 5 তারিখের ব্যালেন্স আমরা বের করলাম, বের করলাম। এবার আসো 10 তারিখে। 5 তারিখে পরে 10 তারিখে নগদে পণ্য বিক্রয়। এটা যাবে হবে নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো যে এখানে নগদান হবে ডেবিট আর বিক্রয় ক্রেডিট। তাহলে নগদানের বিপরীত হিসাবটা হচ্ছে বিক্রয়। তাহলে 10 তারিখে বিবরণের ঘরে আমরা বসাবো বিক্রয় হিসাব।
আর নগদানটা এখানে হয়েছে কি, নগদানটা হচ্ছে এখানে ডেবিট, তাহলে অ্যামাউন্টটা বসাবো ডেবিটে করে। কত টাকা? 30,000 টাকা। দেখো 10 তারিখে 30,000 টাকা বিক্রয়, তো ডেবিটে করে আমরা বসাবো 30,000 টাকা। এখন আমরা আবার 10 তারিখে গিয়ে আমরা জের বের করব। তো এখানে দেখো 10 তারিখে আগের 5 তারিখে জের হচ্ছে 90,000 ডেবিট, আর আজকে আবার 10 তারিখের ব্যালেন্সটা হচ্ছে ডেবিটেই 30,000, তাহলে তার আগের দিনে তো ডেবিট 90,000 আর আজকেও ডেবিট 30,000। যখন দুইটা একই রকম হবে তখন দুইটা যোগ হবে, এটাও ডেবিট এটাও ডেবিট, তাহলে দুটো যোগ হবে, যোগ হয়ে হবে 90 আর 30 হবে 1,20,000। আর বসাবো আমরা, যেহেতু দুইটাই ডেবিট যোগফলটাও বসবে ডেবিট করে 1,20,000 টাকা। তারপর তারপর কি আছে 31 তারিখ। তারপরে দেখো 31 তারিখে এর আগে, আচ্ছা এর আগে চেক দ্বারা কর্মচারী বেতন প্রদান, এটা যাবে হবে বেতন ডেবিট ব্যাংক ক্রেডিট, সুতরাং এটা নগদান বই আসবে না। 31 তারিখেরটা আসবে। 31 তারিখ কী ছিল যাবে দা? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে নগদান হচ্ছে ক্রেডিট আর তার বিপরীতে হচ্ছে ভাড়া, তাহলে ভাড়াটা আমরা বসাবো 31 তারিখে, ভাড়া হিসাব। আর নগদানটা এখানে কী হয়েছে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, তাহলে অ্যামাউন্টটা বসবে ক্রেডিটে করে। কত টাকা? 8,500 টাকা। তাহলে এখন আমরা ব্যালেন্স কীভাবে বের করবো? ওই 31 তারিখের আগের দিনের ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স 1,20,000, আর আজকে হচ্ছে ক্রেডিট, দুইটা দুই রকম, তার হবে বিয়োগ। তো বিয়োগ হলে 1,20,000 থেকে 8,500 বাদ দিলে থাকবে 1,11,500। আর দুইটার মধ্যে বড় হচ্ছে ডেবিট ব্যালেন্স, এই জন্য ব্যালেন্সটা ডেবিট যেটা বসবে ডেবিটে করে। কত টাকা? 1,11,500 টাকা, যেটা বিয়োগফল। তাহলে এই হচ্ছে আমার নগদানের খতিয়ান হিসাব। তারপরে কি চাইছে? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব দেখো এখানে কয়বার আছে, 1 তারিখে নাই, 5 তারিখে আছে, 12 তারিখে নাই, আবার কয় তারিখ আছে, 31 তারিখও নাই। তাহলে আমরা যে জাবেদাগুলো করছি এর মধ্যে শুধু 5 তারিখে আছে, আর এর বাইরে দেখো আমরা 25 তারিখে জাবেদা করি নাই, কিন্তু এখানে ব্যাংক হিসাবটা আসবে। চেক দ্বারা কর্মচারী বেতন প্রদান, যদি আমরা একটা জাবেদা করি, এটা জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এখান থেকে একটা ব্যাংক আসবে। আর আমরা 5 তারিখ থেকে, সরি 12 তারিখ, 5 তারিখ থেকে আরেকটা ব্যাংক পাইলাম। তাহলে প্রথমে 5 তারিখের ব্যাংকটা হচ্ছে ডেবিট, তার বিপরীত হচ্ছে নগদান হিসাব। তাহলে আমরা এখানে বসাবো, যখন ব্যাংক হিসাব করব বিবরণীতে লিখবো নগদান হিসাব। আর ব্যাংকের ব্যালেন্সটা হচ্ছে ডেবিট, কোথায়? এই যে 5 তারিখে ডেবিট, তাই ডেবিট করে বসাবো 10,000 টাকা, উদ্বৃত্ত বা জেরো হবে 10,000 টাকা। তারপর আবার 25 তারিখে বলছিলাম বেতন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংকের বিপরীতে হচ্ছে বেতন, তো বেতনটা আমরা এখানে বসাবো বিবরণের ঘরে। আর ব্যাংকটা হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিটে করে বসাবো 5,000 টাকা, এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা। তাহলে ব্যালেন্স কি হবে? আগের দিনের মানে 25 তারিখে আগে ছিল ডেবিট ব্যালেন্স 10,000, আর 25 তারিখ হচ্ছে ক্রেডিট 5,000, দুইটা দুই রকম ঘরে আছে, তা বিয়োগ হবে। 10 থেকে 5 বাদ দিলে থাকবে 5, সেই 5টা আমরা বসাবো, বড় যে ঘরটা সেটা ডেবিট ছিল বড়, তো ডেবিটে করে বসবে 5,000 টাকা জের বা ব্যালেন্স। ব্যাংক হিসাব শেষ। তারপর হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব কোথায় কোথায় আছে দেখি। 1 তারিখে আছে ক্রয় হিসাব,
আর 12 তারিখে আছে। ওকে, 1 তারিখে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, তার বিপরীত হিসাবটা হচ্ছে মূলধন ক্রেডিট। তাহলে আমরা যখন ক্রয় হিসাবে খতিয়ান করব, আমরা বিবরণে করে লিখব মূলধন হিসাব, আর অ্যামাউন্ট লিখব ক্রয়ের অ্যামাউন্টটা 40,000 টাকা ডেবিট। আসো তাহলে ক্রয় হিসাবে জানুয়ারি 1 তারিখে মূলধন বিবরণীতে লিখে ডেবিট 40,000 টাকা, ব্যালেন্স হবে 40,000। আবার 12 তারিখে হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে ক্রয়ের বিপরীত হচ্ছে প্রদেয় হিসাব, তাহলে আমরা লিখব প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। আর ক্রয় ছিল ডেবিট 15,000 টাকা। তার আগের দিনও ছিল ডেবিট ব্যালেন্স 40,000, আর আজকেও ডেবিট 15,000। দুইটা যখন একই হবে তাহলে দুইটা যোগফল হবে 55,000 টাকা ডেবিট ব্যালেন্স। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে ভাড়া হিসাব। দেখো ভাড়ার জন্য তোমার কয়টা হিসাব আছে, দেখো কয়বার আছে ভাড়া। এখানে নাই 1 তারিখে, 5 তারিখেও নাই, 12 তারিখেও নাই, শুধু একদিন আছে 31 তারিখে ভাড়া একবার আছে শুধু। তার বিপরীত হচ্ছে নগদান হিসাব। তাহলে বিবরণী ঘরে লিখবে নগদান হিসাব, অ্যামাউন্ট বসাবো 8,500, কোন ঘরে ডেবিট করে। ভাড়া হিসাবের খতিয়ান, বিবরণে নগদান হিসাব, ডেবিট করে 8,500, ব্যালেন্স হবে ডেবিট 8,500। এই হচ্ছে আমাদের 4টা খতিয়ান। এই ভাড়া হিসাবের মাধ্যমে আমাদের খতিয়ান করা শেষ হয়ে গেল। তো এই ছিল আজকের এই অঙ্কের সমাধান। তো আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা বাসায় বসে এই হোমওয়ার্কটা করার চেষ্টা করবে। ভুল হোক শুদ্ধ হোক তোমরা করার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে আশা করছি তোমরা সফলভাবে শেষ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।